সূর্য এখনও পুরোপুরি ওঠেনি, কিন্তু গ্রামের বাইরে আবর্জনার মাঠে একটা হাড় গিলে পাতলা লোক ফাটা পুরনো জামা আর পুরনো বস্তা নিয়ে ঝুঁকে কিছু খুঁজছিল। তার নাম ছিল আমান। সে ছিল সেই আমান যে একসময় এই স্টেশন দিয়ে মাথা উঁচু করে হেঁটে যেত, কিন্তু আজ সে ট্রেনের জেনারেল কোচের কাছে মাটিতে বসে আছে। সামনে একটা টিনের কটরা রাখা, যাতে সিক্কা পড়ার আওয়াজ তার কাছে কোনো হ্যাসান নয়, বরং প্রতিবার আত্মসম্মান ভাঙার শব্দ। ফাটা পুরনো কাপড়, ময়লা চুল, ঝুঁকে থাকা ঘাড় আর প্রত্যেক আসা যাওয়া চোখ থেকে লুকিয়ে মাটির দিকে তাকিয়ে থাকা, যেন সেখানে তার জীবনের উত্তর লেখা আছে। সকাল ঠিক 10টায় প্ল্যাটফর্ম নম্বর 4-এ দিল্লি থেকে লখনৌ যাওয়া ট্রেন দাঁড়িয়েছিল। স্টেশনে রোজকার মতো ভিড়, চায়ের দোকানের চিৎকার, কুলির ডাক, অ্যানাউন্সমেন্টের গুঞ্জন, কিন্তু এই শোরের মধ্যেও একটা নীরবতা ছিল, যা শুধু ভাঙা মানুষের ভিতরে থাকে। আর সেই নীরবতার মধ্যে জেনারেল কোচের কাছে মাটিতে বসেছিল আমান। একই প্ল্যাটফর্মের অন্য প্রান্তে ভিন্ন ধরনের হইচই। খাকি ইউনিফর্মে পুলিশ জওয়ান, মিডিয়ার ক্যামেরা, আর তাদের মাঝে দ্রুত পায়ে হাঁটছিল এক মহিলা অফিসার, কাঁধে তিনটে তারা, চোখে শৃঙ্খলা, মুখে সেই কঠোরতা যা বছরের পর বছরের ট্রেনিং রক্তে মিশিয়ে দেয়। আইপিএস বৈষ্ণবী সিং। 3 বছর আগে এই শহর থেকে ভাঙা হৃদয় নিয়ে চলে গিয়েছিল সে। চোখে অপমান আর মনে প্রতিজ্ঞা, আর কখনো কারো সামনে দুর্বল হবে না। 3 বছরের পরিশ্রম, যন্ত্রণা, একাকিত্ব আর আগুনের পর আজ সেই ইউনিফর্ম পরে ফিরে এসেছে। ট্রেনে উঠতে যাওয়ার সময় হঠাৎ তার চোখ মাটিতে বসা সেই লোকের ওপর পড়ল। মুখ পরিষ্কার দেখা যাচ্ছিল না, কিন্তু কিছু একটা ছিল, এমন কিছু যা তার পা থামিয়ে দিল। হৃদয় বিনা প্রশ্নে বলল, একবার দেখো। সে থামল। জওয়ান বলল, ম্যাডাম, ট্রেন ছেড়ে যাবে। কিন্তু বৈষ্ণবী নড়ল না, তার চোখ সেই লোকের ওপর স্থির। তখনই হালকা হাওয়ার ঝাপটায় লোকটির মুখ থেকে গামছা একটু সরে গেল। এক মুহূর্তের জন্য তার মুখ সামনে এলো, নাকের গড়ন, কপালের রেখা, চোখের ক্লান্তি। বৈষ্ণবীর শ্বাস আটকে গেল। হৃদয় জোরে ধাক করে উঠল। এটা হতে পারে না। যে লোকটি 3 বছর আগে তার স্বপ্নের মজা উড়িয়ে দিয়েছিল, যে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, যে বলেছিল তুই কিছু করতে পারবি না, সে আজ এখানে ভিক্ষা করছে। বৈষ্ণবী এগিয়ে গেল। প্রত্যেক পদক্ষেপে তার ইউনিফর্ম, তার পদমর্যাদা পিছনে পড়ে যাচ্ছিল। সামনে এখন শুধু তার অতীত। সে ভারী গলায় জিজ্ঞাসা করল, নাম? আমান সির মেলেনি, শুধু বলল, যা দিতে পারেন ম্যাডাম। আর সেই কণ্ঠস্বর বৈষ্ণবীকে ভিতর থেকে ভেঙে দিল। সে ঝুঁকে পড়ল। 3 বছর পর প্রথমবার তার মুখ পুরো দেখল এবং খুব আস্তে বলল, আমন। সেই মুহূর্তে আমনের হাত থেকে কটরা পড়ে গেল। সিক্কার আওয়াজ প্ল্যাটফর্মে নয়, দুজনের হৃদয়ে গুঞ্জে উঠল। আমন ধীরে ধীরে মাথা তুলল। সামনে খাঁকি ইউনিফর্ম, তারপর মুখ, চোখ বড় হয়ে গেল, ঠোঁট কাঁপল। ভিক্ষুক স্বামী আর আইপিএস হয়ে ওঠা স্ত্রী দুজনেই মুখোমুখি। স্টেশন চলতে থাকল, লোক আসা যাওয়া করতে থাকল, কিন্তু তাদের জন্য সময় থেমে গিয়েছিল। কারণ এখন যা ঘটতে চলেছে তা শুধু মিলন নয়, হিসাব, যন্ত্রণার, অহংকারের আর মানবতার শেষ পরীক্ষার। কটরা মাটিতে পড়ে গিয়েছিল, সিক্কা এদিক ওদিক ছড়িয়ে পড়েছিল, আর আমন এখনও সেইভাবে বসেছিল যেন কোনো অপরাধী আদালতে দাঁড়িয়ে। মাথা নিচু, চোখ তুলে তাকানোর সাহস নেই, কারণ সামনে যে দাঁড়িয়েছিল সে শুধু আইপিএস অফিসার নয়, তার সবচেয়ে বড় হার, তার জীবনের সেই আয়না যাতে আজ তার সবচেয়ে কুৎসিত মুখ দেখা যাচ্ছে। বৈষ্ণবী কিছুক্ষণ তাকে দেখল, সেই লোকটিকে নয়, সেই মানুষটিকে যে একসময় তার স্বামী ছিল, যে তার হাত থেকে বই ছিনিয়ে নিয়েছিল, যে বলেছিল মেয়েদের স্বপ্ন ঘরের 4 দেওয়ালের বাইরে যায় না, যে প্রত্যেক দিন তাকে তিরস্কার করত যখন সে রাত জেগে পড়ত। আর আজ সেই লোক তার সামনে ফাটা কাপড়ে বসে আছে, ভিক্ষার কটরা নিয়ে। বৈষ্ণবীর ভিতর কিছু ভাঙতে চাইছিল, কিন্তু ইউনিফর্ম তাকে বেঁধে রেখেছিল। সে মুখে সেই কঠোর ভাব রেখে বলল, এখানে কেন বসে আছো? আমন ঠোঁট নাড়ল, কথা বেরোল না, যেন 3 বছরে তার কণ্ঠস্বরও তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। চারপাশের লোক থামতে লাগল। কেউ কেউ চিনতে লাগল যে সামনে কোনো বড় অফিসার, কেউ ক্যামেরা বের করতে যাচ্ছিল। তখন বৈষ্ণবী কড়া চোখে তাকালো আর ভিড় নিজে থেকে পিছিয়ে গেল। সে জওয়ানদের ইশারা করল দূরে থাকতে, কারণ এটা এখন সরকারি নয়, ব্যক্তিগত। আমন ধীরে ধীরে মাথা তুলল, চোখে লজ্জা, ভয় আর এক অদ্ভুত স্বস্তি, যেন কোনো অপরাধী শেষ পর্যন্ত তার বিচারকের সামনে দাঁড়ানোর সুযোগ পেয়েছে। তুমি এখানে কিভাবে? তার কণ্ঠ কাঁপছিল। বৈষ্ণবী বিনা ভাবে বলল, 3 বছর আগে তুমিও আমাকে একই প্রশ্ন করেছিলে, মনে আছে? সেই মুহূর্ত যেন বাতাসে জমে গেল।
আমনের চোখের সামনে সেই রাত ঘুনে গেল যখন সে বৈষ্ণবীর ব্যাগ দরজার বাইরে ফেলে দিয়েছিল, যখন বলেছিল যদি এতই অফিসার হওয়ার শখ থাকে তাহলে বেরিয়ে যা, এই ঘরে তোর জায়গা নেই। আর আজও সেটা মনে রেখেছে, শব্দে শব্দে যন্ত্রণা। আমনের কণ্ঠ ভাঙা গেল। আমি জানতাম না যে অবস্থা এত দূর নিয়ে যাবে। বৈষ্ণবী প্রথমবার গভীর শ্বাস নিল। অবস্থা নয় আমন, সিদ্ধান্তই এত দূর নিয়ে যায়। ট্রেনের হর্ন বাজল। সময় এগোচ্ছিল, কিন্তু এই কথোপকথন আর কোনো ট্রেনের সাথে বাধা ছিল না। বৈষ্ণবীর মাথায় ৩ বছর ঘুরছিল। ছোট্ট পিজি রুমে মেঝেতে বসে পড়া, চোখের জল, রাত জেগে সংবিধানের পাতা মুখস্থ করা, একাকিত্ব। সেই দিন যখন জ্বরের মধ্যেও পরীক্ষা দিয়েছিল, আর সেই দিন যখন রেজাল্ট এসেছিল আর কাউকে ফোন করার জন্য হাত কেঁপেছিল। কারণ যাকে প্রথমে বলতে চেয়েছিল সেই তাকে ছেড়ে চলে গিয়েছিল, আর আজ সেই লোক তার সামনে বসে আছে, ভাঙা, খালি। আমন কটরার ছড়ানো সিক্কা তুলতে চাইল, কিন্তু বৈষ্ণবী তার হাত ধরে ফেলল। ৩ বছর পর প্রথমবার তার হাত, যে হাত একসময় ভরসার ছিল, আর আজ লজ্জার। আমন কেঁপে উঠল যেন বিদ্যুৎ লেগেছে। এসব তুলনা, বৈষ্ণবী আস্তে কিন্তু কঠোর গলায় বলল, এখন আর না। আমনের চোখ থেকে নিঃশব্দে জল পড়তে লাগল। সে বলল, আমাকে মাফ করে দাও, যদি মাফির যোগ্য হই। আর এটাই সেই মুহূর্ত যেখানে গল্প আর সোজা থাকবে না, কারণ বৈষ্ণবীর ভিতর ২ নারী দাঁড়িয়ে, একজন যার ইনসাফ চাই, আরেকজন যাকে এখনও মানবতা টানছে। সে হাত ছেড়ে দিল, সোজা হয়ে দাঁড়াল, ইউনিফর্ম ঠিক করল আর বলল, ওঠো, এখান থেকে যাবে। আমন চমকে উঠল, মানে? বৈষ্ণবী তার চোখে চোখ রেখে বলল, মানে এই যে হিসাব এখন খোলা জায়গায় হবে না, আর সিদ্ধান্ত এখনই নয়। ট্রেন আবার হর্ন দিল, জামানরা এগিয়ে এলো। বৈষ্ণবী ইশারা করল সেই লোকটিকে সাথে নিয়ে আসতে। স্টেশনে গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল, কে এই লোক? আইপিএস ম্যাডাম কাকে নিয়ে যাচ্ছে? কিন্তু কেউ জানত না এই যাত্রা স্টেশন থেকে অনেক ভিতরে যাবে। কারণ এখন প্রশ্ন আর এটা নয় যে আমন কেন ভিক্ষা করছে। প্রশ্ন এটা যে বৈষ্ণবী তার অতীতকে শাস্তি দেবে না দ্বিতীয় সুযোগ দেবে। স্টেশন থেকে বেরোতেই ঠান্ডা হাওয়া মুখে লাগল, কিন্তু আমনের ঠান্ডা লাগছিল না। তার ভিতরে কিছু সিটিয়ে যাচ্ছিল, যেন প্রত্যেক পদক্ষেপে তার জীবনের আরেকটা পাতা খুলে যাচ্ছে। বৈষ্ণবী সামনে হাঁটছিল, সোজা, সুশৃঙ্খল চাল, যা অফিসারদের হয়। আর তার পিছনে আমন, ঝুঁকে, ভাঙা, যেন অন্য কারো ছায়া হয়ে গেছে। গাড়িতে উঠতেই নীরবতা নেমে এলো। ড্রাইভার শীষে দেখল, কিন্তু কিছু জিজ্ঞাসা করল না, কারণ বৈষ্ণবীর নীরবতা আদেশের মতো। গাড়ি এগোল, আজ শহরের আলো পিছনে পড়তে লাগল। সেই অন্ধকারে আমনের জীবন খুলতে লাগল। বিনা প্রশ্নে, বিনা বাধায় সে বলতে শুরু করল। হয়তো এজন্যেই যে এখন চুপ থাকার কিছু তার কাছে বাকি ছিল না। সে বলল কিভাবে বৈষ্ণবী চলে যাওয়ার পর নিজেকে সঠিক প্রমাণ করার জিদে ভুল সিদ্ধান্ত নিতে শুরু করেছিল। কিভাবে বন্ধুদের কথায় চাকরি ছেড়ে দিয়েছিল, ছোট ছোট ব্যবসায় টাকা লাগিয়ে প্রত্যেকবার হেরে গিয়েছিল। কিভাবে অহংকার তাকে কারো সামনে মাথা নোয়াতে দেয়নি, এমনকি মা বাবার সামনেও না। আর তারপর একদিন যখন বাড়ির ভাড়ার টাকা শেষ, দরজা বন্ধ হয়ে গেল, আত্মীয়রা ফোন ধরা বন্ধ করল। সেই সমাজ যে একসময় তার মদদে তালি বাজিয়েছিল, সেই সমাজই তাকে বেকার বলে কিনারে সরিয়ে দিল। আমান বলতে থাকল আর বৈষ্ণবী শুনতে থাকল, কিন্তু তার মুখে কোনো ভাব ছিল না। ভেতরে তুফান ছিল, বাইরে ইউনিফর্ম। সে মনে করল কিভাবে সেই সময় সে ছোট্ট রুমে মেঝেতে বসে পড়ছিল, বইয়ের স্তূপের মাঝে, যেখানে প্রত্যেক লাইন তার কাছে আশা ছিল, আর প্রত্যেক রাত একটা পরীক্ষা। কিভাবে সে একাকিত্বের সাথে বন্ধুত্ব করেছিল, কিভাবে প্রত্যেক রিজেকশন তাকে আরও জেদি করে তুলেছিল। আমনের কণ্ঠ ভাঙল যখন সে বলল শেষবার মাকে ফোন করলে মা শুধু বলেছিলেন, এখন আর আসিস না। আর সেই দিনই সে প্রথমবার স্টেশনে রাত কাটিয়েছিল। বৈষ্ণবী প্রথমবার জানালা থেকে চোখ সরিয়ে তাকে দেখল। সেই লোকটিকে নয় যে একসময় তার স্বামী ছিল, বরং সেই মানুষটিকে যাকে তার নিজের সিদ্ধান্ত ভেঙে দিয়েছে। গাড়ি একটা সরকারি গেস্ট হাউসের সামনে থামল। বৈষ্ণবী নামতে নামতে বলল, আজ এখানেই থাকবে। আমান ঘাবড়ে গেল, মনে হলো এবার জেল, এবার শাস্তি। কিন্তু বৈষ্ণবীর কণ্ঠে কোনো প্রতিশোধ ছিল না, শুধু নিয়ন্ত্রণ। এটা কোনো অ্যাসার নয়, সে স্পষ্ট বলল, না কোনো মাফি। আমান মাথা নাড়ল, যেন সে এখন যে কোনো শর্তের জন্য প্রস্তুত। কমরে একা বসে তার প্রথমবার এই অনুভূতি হল যে তার সবচেয়ে বড় শাস্তি জেলের সেল নয়, বরং সেই আত্মগ্লানি যা তাকে প্রত্যেক সকালে আয়নার সামনে দাঁড়াতে ভয় দেখায়।
উল্টোদিকে বৈষ্ণবী তার কমরে বসে ইউনিফর্ম খুলছিল। আয়নায় নিজের মুখ দেখে নিজেকে প্রশ্ন করল, ইনসাফের মানে কি শুধু শাস্তি, নাকি কখনো কখনো কাউকে তার সবচেয়ে নিচু অবস্থায় আয়না দেখিয়ে দেওয়াও ইনসাফ? আর এই প্রশ্নই গল্পকে তার শেষ মোড়ের দিকে নিয়ে যাচ্ছিল। পরের সকালে আকাশ পরিষ্কার ছিল, কিন্তু পরিবেশ ভারী, যেন শহর আগে থেকেই জানত আজ কোনো আনুষ্ঠানিক শুনানি নয়, বরং বিবেকের পেশি হবে। কোর্ট প্রাঙ্গণের বাইরে মিডিয়ার ভিড়, পুলিশের ব্যারিকেড আর সাধারণ মানুষের ফিসফাস। সবাই জানতে চাইছিল সেই ভিখারি কে, আর আইপিএস বৈষ্ণবী সিং তাকে কেন সাথে নিয়ে গিয়েছিল। আমান গাড়ি থেকে নামল, পায়ে কাঁপুনি, ফাটা কাপড় এখন বদলে গেছে, কিন্তু আত্মা এখনও নগ্ন। বৈষ্ণবী তার সাথে হাঁটছিল, কিন্তু তাদের মাঝে কোনো সম্পর্ক নেই, শুধু দূরত্ব, সেই দূরত্ব যা সিদ্ধান্ত থেকে তৈরি হয়। কোর্টরুমে জজ আসতেই নীরবতা নেমে এলো। বৈষ্ণবী কোনো বিশেষ অনুরোধ ছাড়াই বলল যে এই কেসে সে কোনো ব্যক্তিগত রাহত চায় না, শুধু সত্য রেকর্ড হোক। এটা শুনে আমানের চোখ ভিজে গেল, কারণ সে প্রথমবার বুঝল বৈষ্ণবী তাকে বাঁচাতে আসেনি, আয়না দেখাতে এসেছে। জজের ইশারায় আমানকে বলার সুযোগ দেওয়া হলো। সে দাঁড়াল, কণ্ঠ কাঁপছিল, কিন্তু শব্দ স্পষ্ট। সে বলল কিভাবে সে এক নারীর স্বপ্নকে তার দুর্বলতা ভেবেছিল, কিভাবে নিজের অহংকারকে মারদানগি বলে নাম দিয়েছিল, কিভাবে সমাজের তালিতে তার স্ত্রীর পরিশ্রমকে দমিয়ে দিয়েছিল, আর কিভাবে সেই অহংকারই তাকে এখানে নিয়ে এসেছে, যে আজ সে কারো চোখে চোখ রাখার যোগ্যও নেই। কোর্টরুমে বসা অনেকে চুপচাপ মাথা নিচু করে শুনছিল। কিছু নারীর চোখে জল, কারণ আমানের গল্প কোনো একজনের নয়, সেই হাজারো ঘরের গল্প যেখানে স্বপ্ন জন্মানোর আগেই মেরে ফেলা হয়। আমান শেষে বলল, আমি কোনো মাফির আশা করি না, আমি শুধু চাই আমার পতন অন্য কারো উঠার কারণ হোক। এটা বলতেই কোর্টরুমে নীরবতা আরও গভীর হল। জজ কার্যক্রম স্থগিত করলেন, কিন্তু সমাজের আদালত চালু হয়ে গিয়েছিল। বাইরে বেরোতেই মিডিয়া বৈষ্ণবীকে ঘিরে ধরল। ম্যাডাম, আপনি কি আপনার স্বামীকে শাস্তি দিয়েছেন? বৈষ্ণবী প্রথমবার ক্যামেরার দিকে সোজা তাকিয়ে বলল, না, সে নিজেকে শাস্তি দিয়েছে। এই কথা ভাইরাল হয়ে গেল, কিন্তু আমান জানত যে আসল শাস্তি এখন শুরু হবে, নিজেকে আবার মানুষ প্রমাণ করার। সেই সন্ধ্যায় বৈষ্ণবী আরেকটা সিদ্ধান্ত নিল। সে আমানকে বলল যে সে তাকে কোনো পদ, কোনো সাহায্য বা কোনো নাম দেবে না। যদি উঠতে হয় তাহলে নিজের দমে উঠতে হবে। আমান মাথা নাড়ল, হয়তো প্রথমবার ভয় ছাড়া, কারণ এখন তার কাছে হারানোর কিছু ছিল না। আর বৈষ্ণবী তার কমরায় একা বসে দীর্ঘক্ষণ ভাবল, ইনসাফের সবচেয়ে কঠিন রূপ কি এটাই, কাউকে ভাঙার পর না তুলে সামনে এগিয়ে যাওয়া? আর এই প্রশ্নই গল্পকে তার সত্যিকারের শেষের দিকে নিয়ে গেল। শহরের সকাল এখন আমানের কাছে নতুন নয়। ফারাক শুধু এটুকু যে আগে সে সকাল থেকে ভয় পেত, আর এখন তার সাথে লড়াই করার প্রস্তুতি নেয়। কোর্টের পর বৈষ্ণবী তার কাছ থেকে কোনো প্রতিশ্রুতি নেয়নি, কোনো সাহায্য দেয়নি, শুধু বলেছিল যদি বাঁচতে হয় তাহলে ভিক্ষা থেকে নয়, পরিশ্রম থেকে। আর সেই শব্দ আমানের কাছে আদেশ নয়, শেষ রশি হয়ে গিয়েছিল। সে গেস্ট হাউস থেকে বেরিয়ে সোজা মজুরির আড্ডায় গেল, যেখানে কেউ তার নাম জিজ্ঞাসা করে না, শুধু শক্তি দেখে। প্রথম দিন পাথর বইতে হল, হাত ছিঁড়ে গেল, পিঠ ভেঙে গেল, কিন্তু সন্ধ্যায় যখন প্রথমবার পরিশ্রমের কামাই পেল, তখন সেই নোটের উষ্ণতা তার কাছে কোনো সম্মানের মতো লাগল। উল্টোদিকে বৈষ্ণবীর জন্য অবস্থা আরও কঠিন হয়ে যাচ্ছিল। বিভাগীয় তদন্ত বসে গিয়েছিল, প্রশ্ন উঠছিল সে কি তার পদের অপব্যবহার করেছে ব্যক্তিগত বিষয়। ফাইল খুলছে, বয়ান রেকর্ড হচ্ছে, কিন্তু বৈষ্ণবী প্রত্যেক প্রশ্নের উত্তর বিনা ঝুঁকে দিচ্ছিল, কারণ তার কাছে বাঁচানোর কিছু নেই, সত্য ছিল। মিডিয়া এখনও পিছনে, কিন্তু তার সুর বদলাতে লাগল। এখন খবর জিজ্ঞাসা করছে, একজন মানুষকে পড়ার পর উঠার অধিকার নেই কি? আমানের দিন পরিশ্রমে আর রাত যন্ত্রণায় কাটতে লাগল। অনেকবার লোকে তাকে চিনে ফেলে তিরস্কার করত, বলতো, আরে তুই তো সেই যে আইপিএস ম্যাডামের সাথে ছিলি। সে চুপ থাকত, কারণ জানত যে উত্তর দেওয়ার অধিকার সে আগেই হারিয়েছে। কিন্তু প্রত্যেক সকালে সে আবার উঠত, কারণ এখন থামার অনুমতি তার কাছে ছিল না। বৈষ্ণবী কখনো কখনো দূর থেকে তার খবর নিত, সামনে না এসে, সাহায্য না করে, কারণ সে জানত যদি সে আবার তার শক্তি হয়ে যায় তাহলে আমান কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবে না। একদিন নির্মাণস্থলে একটা দুর্ঘটনা হলো, এক মজুর আহত হল, লোকে এদিক ওদিক ছুটল, কিন্তু আমান এগিয়ে গেল, তার ফাটা হাত দিয়ে তাকে তুলল, হাসপাতালে নিয়ে গেল, আর প্রথমবার কেউ তাকে ভালো মানুষ বলল।
সেই শব্দ তার কাছে কোনো পুরস্কারের চেয়ে কম ছিল না। সেই সন্ধ্যায় বিভাগ বৈষ্ণবীকে ক্লিন চিট দিল, বলল সে নিয়মের মধ্যে থেকে কাজ করেছে। বৈষ্ণবী স্বস্তির শ্বাস নিল না, কারণ তার আসল পরীক্ষা এখনও বাকি, সমাজের সামনে, নিজের সামনে আর আমানের সামনে। শহরে ধীরে ধীরে এই আলোচনা ছড়াতে লাগল যে পড়ে যাওয়া মানুষও যদি সৎভাবে উঠতে চায় তাহলে তাকে সুযোগ দেওয়া উচিত। আর আমান প্রথমবার অনুভব করল যে হয়তো তার গল্প শুধু লজ্জার নয়, শিক্ষারও হতে পারে। কিন্তু এখনও শেষ অধ্যায় বাকি ছিল, কারণ বৈষ্ণবী আর আমান দুজনকেই এখন আবার মুখোমুখি দাঁড়াতে হবে, শেষবার, বিনা রাগে, বিনা অহংকারে, শুধু সত্য নিয়ে। সন্ধ্যার সময়, সেই সন্ধ্যা যা দিন আর রাতের মাঝে দাঁড়িয়ে মানুষকে জিজ্ঞাসা করে, আজ কি শিখলি? শহরের আলো ধীরে ধীরে জ্বলছিল, আর সেই আলোয় আমান একটা ছোট চায়ের দোকানের সামনে বসেছিল, হাতে মাটির কুলহড়, শরীর ক্লান্ত, কিন্তু চোখে প্রথমবার হার নেই। অনেক মাসের পরিশ্রম তার মুখ থেকে ভিক্ষুকের পরিচয় মুছে না দিলেও মানুষের পরিচয় ফিরিয়ে দিয়েছিল। সেই সময় রাস্তার ওপারে একটা সরকারি গাড়ি এসে থামল। ড্রাইভার নামল, দরজা খুলল, আর বৈষ্ণবী নামল। সাদা খাকি ইউনিফর্মে, কোনো তামাশা ছাড়া, মিডিয়া ছাড়া, যেন আজ সে আইপিএস নয়, শুধু একজন মানুষ হয়ে এসেছে। আমান তাকে দেখে উঠে দাঁড়াল, তার পা নিজে থেকে পিছিয়ে গেল, ভয়ে নয়, সম্মানে, কারণ এখন সে জানে সমতা চোখে নয়, ক্ষমতায় হয়। বৈষ্ণবী সামনে এসে কিছুক্ষণ তাকে দেখল, সেই মুখ যে একসময় তাকে ভেঙেছিল, আর সেই মুখ যে এখন নিজেকে জোড়াতে শুরু করেছে। কেমন আছো? সে জিজ্ঞাসা করল। কোনো অফিসারি লহজা নেই, কোনো তিরস্কার নেই, শুধু মানুষের কণ্ঠ। আমান মাথা নিচু করে বলল, জীবিত আছি, আর হয়তো এখন ঠিক মতো। বৈষ্ণবী হালকা শ্বাস নিল। দুজনের মাঝে নীরবতা ছিল, কিন্তু সেই নীরবতা বোঝা নয়। সেই নীরবতা সেই কথাগুলোর যা বলার পরও অসম্পূর্ণ থেকে যায়। অমন নিজেই বলতে শুরু করল। বলল যে এখন সে রোজ কাজ করে, সৎভাবে, কম টাকায়ও। বলল যে এখন সে কারো চোখ এড়ায় না, কারণ এখন তার কাছে লুকোনোর কিছু নেই। বলল যে সে মাফ চায় না, কারণ কিছু জখম এমন যার মাফির শব্দে নয়, দূরত্বে হয়। বৈষ্ণবী চুপচাপ শুনল, কারণ এটাই সেই অমন যাকে সে দেখতে চেয়েছিল। ভাঙা নয়, বদলা। সে বলল, আমি তোমার জন্য কিছু নিয়ে আসিনি। অমন হাসল, জানি। বৈষ্ণবী বলল, আমি শুধু এটা দেখতে এসেছিলাম যে আমার সিদ্ধান্ত সঠিক ছিল কিনা। অমন প্রথমবার ভয় ছাড়া, লজ্জা ছাড়া তার চোখে চোখ রাখল, আর বলল, যদি সেদিন আপনি আমাকে বাঁচিয়ে দিতেন তাহলে আমি আজ জীবিত থাকতাম না, শুধু শ্বাস নিতাম। এটা শুনে বৈষ্ণবীর চোখ নম হয়ে গেল, কিন্তু জল পড়ল না, কারণ কিছু সত্য কাঁদার জন্য নয়, স্বীকার করার জন্য। সে বলল, আমি তোমাকে মাফ করিনি। অমন মাথা নাড়ল, আশাও করিনি। বৈষ্ণবী বলল, কিন্তু আমি নিজেকে মাফ করে দিয়েছি। আর এটাই সেই বাক্য যেখানে গল্প তার সত্যিকারের শেষে পৌঁছাল। কারণ এ গল্প স্বামী স্ত্রীর নয়, এ গল্প সেই নারীর যে তার স্বপ্ন বাঁচিয়েছে, আর সেই পুরুষের যে তার ভুলকে চিনেছে। বৈষ্ণবী যাওয়ার জন্য ঘুরল। অমন পিছন থেকে বলল, যদি কখনো আবার কোনো নারী তার স্বপ্নের জন্য লড়তে চায় তাহলে তাকে থামিও না। বৈষ্ণবী ফিরে তাকাল, অমন শেষ করল। বৈষ্ণবী উত্তর দিল না, শুধু মাথা নাড়ল। গাড়ি এগিয়ে গেল, রাস্তা খালি হয়ে গেল, কিন্তু সেই সন্ধ্যায় দুই মানুষ নিজের নিজের বোঝা মাটিতে রেখে দিয়েছিল। অমন আবার চায়ের দোকানে বসল, কিন্তু এখন কটরা নেই, কুলহড় আছে। আর বৈষ্ণবী গাড়িতে বসে শিশে দিয়ে বাইরে তাকিয়ে রইল। সে জানত যে ইনসাফ সবসময় শাস্তি দেয় না, কখনো কখনো সে শুধু সত্যের সামনে দাঁড়ানোর সাহস দেয়। আর এটাই গল্পের সত্য, কোনো মানুষ একটা ভুল নয়, কিন্তু প্রত্যেক মানুষকে তার ভুলের পুরো দাম দিতে হয়। আর যখন সেই দাম সততার সাথে চুকিয়ে দেওয়া হয়, তখন হয়তো সমাজ একটু ভালো হয়ে যায়। আর শেষে এটাই থাকে, মানবতা। দোস্ত, এই গল্পের শেষ কোনো সিদ্ধান্তের ঘোষণা নয়, না কোনো জয়ের তালি। এ শেষ সেই নীরবতার, যা মানুষ তখনই অনুভব করে যখন সে সত্যের সাথে চোখে চোখ রাখে। এ গল্প আমাদের শেখায় না কে সঠিক আর কে ভুল, বরং দেখায় যে সঠিক আর ভুলের মাঝে দাঁড়িয়ে মানুষ হওয়া কত কঠিন। বৈষ্ণবী আর আমানের গল্প আসলে দুটো রাস্তার গল্প। এক রাস্তা যা স্বপ্ন বাঁচানোর জন্য একা চলতে শেখায়,
আরেক রাস্তা যা ভুলের পুরো দাম চুকিয়ে নিজেকে আবার মানুষ বানাতে শেখায়। যখন বৈষ্ণবী স্টেশনে দাঁড়িয়েছিল ইউনিফর্মের শক্তি আর মর্যাদা নিয়ে, আর সামনে আমান মাটিতে বসে ভাঙা, তখন সেই মুহূর্ত শুধু মিলন নয়, জীবনের আয়না ছিল যাতে দুজনেই নিজেকে দেখেছে। বৈষ্ণবী সেই নারীকে দেখেছে যাকে কখনো দুর্বল ভাবা হয়েছিল, আর আমান সেই পুরুষকে দেখেছে যাকে তার অহংকার এখানে নিয়ে এসেছে। এ গল্পের সবচেয়ে বড় সত্য এই যে ইনসাফ সবসময় প্রতিশোধ নয়, আর মানবতা সবসময় মাফি নয়। কখনো কখনো ইনসাফের মানে কাউকে তার সবচেয়ে নিচু সত্যের সামনে দাঁড় করিয়ে দেওয়া, আর মানবতার মানে তাকে তুলে নেওয়ার দায়িত্ব নিজের কাঁধে না নেওয়া। বৈষ্ণবী আমানকে সাহায্য করেনি, কারণ সে জানত যদি সাহায্য ভুল সময়ে পাওয়া যায় তাহলে সেটা লাঠি হয়ে যায়, আর লাঠিতে চলা মানুষ কখনো নিজের পায়ে দাঁড়াতে পারে না। সে তাকে ছেড়ে দিয়েছে ভিড়ের মাঝে, প্রশ্নের মাঝে, সমাজের আদালতের সামনে, যাতে সে নিজে ঠিক করে সে ভেঙে ছড়িয়ে পড়বে না জোড়া লেগে দাঁড়াবে। আমানের যাত্রা আমাদের দেখায় যে সবচেয়ে বড় শাস্তি জেলের সেল নয়, সেই আত্মগ্লানি যা প্রত্যেক সকালে আয়নার সামনে দাঁড়াতে ভয় দেখায়। সে ভিক্ষার কোটরা থেকে পরিশ্রমের নোট পর্যন্ত যাত্রা করেছে, আর সেই যাত্রায় সে জেনেছে যে সম্মান কোনো পদ দেয় না, সেটা রোজের সততার চেষ্টা থেকে আসে। যখন লোকে তাকে চিনে তিরস্কার করত, তখন তার চুপ থাকা কাপুরুষতা নয়, স্বীকারোক্তি ছিল। স্বীকার যে সে ভুল করেছে, আর স্বীকার যে এখন তার কথা বলার নয়, বদলানোর অধিকার। আর বৈষ্ণবী, তার সংগ্রাম শুধু অফিসার হওয়ার নয়, নিজেকে মাফ করার। সে স্টেশনে আমানকে দেখে যে যন্ত্রণা অনুভব করেছিল তা প্রতিশোধে বদলে যেতে পারত, কিন্তু সে তা ইনসাফে বদলেছে। সে সিস্টেমের মুখোমুখি হয়েছে, সমাজের প্রশ্ন সহ্য করেছে, মিডিয়ার আদালতে দাঁড়িয়েছে, আর তবু তার সিদ্ধান্ত থেকে পিছু হটেনি, কারণ সে জানত যদি সে তার অতীতকে হয় পিষে ফেলত বা তুলে নিত তাহলে সে নিজে কখনো মুক্ত হতো না। সে সবচেয়ে কঠিন রাস্তা বেছে নিয়েছে, দূরত্বের রাস্তা। এ গল্প সেই সব নারীর কণ্ঠ যাদের বলা হয় স্বপ্ন দেখা জিদ, আর সেই সব পুরুষের সতর্কবাণী যারা নিজের অহংকারকে শক্তি ভেবে নেয়। এই গল্প দেখায় যে তালি প্রায়ই ভুল হাতে বাজে, আর সত্যিকারের বদল সরে নয়, নীরবতায় হয়। যখন আমান চায়ের দোকানে কুলহর হাতে বসেছিল আর বৈষ্ণবী বিনা ইউনিফর্মে তার সামনে দাঁড়িয়ে, তখন কোনো বড় কথোপকথন হয়নি, কারণ কিছু সম্পর্কের শেষ শব্দে নয়, বোঝায় হয়। দোস্ত, জীবন প্রত্যেককে একটা সুযোগ দেয়, কাউকে উঠার, কাউকে ছেড়ে দেওয়ার, আর কাউকে নিজেকে মাফ করার। প্রশ্ন এটা নয় যে আমরা কেন পড়ি, প্রশ্ন এটা যে পড়ার পর আমরা কিভাবে দাঁড়াই। আমরা কি আমাদের অহংকার বাঁচাই না ইনসানিয়ত বাঁচাই? আমরা কি কাউকে তার ভুলের শাস্তি দিয়ে সন্তুষ্ট হই না তাকে তার ভুলের আয়না দেখিয়ে সামনে এগিয়ে যাই? এই গল্পের শেষ কোনো নতুন সম্পর্কের শুরু নয়, বরং দুই আলাদা জীবনের নিজের নিজের রাস্তায় ফিরে যাওয়ার সত্য। আমান তার পরিশ্রমের রাস্তায়, যেখানে প্রত্যেক দিন তাকে নিজেকে প্রমাণ করতে হবে। বৈষ্ণবী তার ফরজের রাস্তায়, যেখানে প্রত্যেক দিন তাকে মানুষ হয়ে থাকতে হবে। আর হয়তো এটাই সবচেয়ে সত্যিকারের শেষ, যেখানে কেউ সাথে চলে না, কিন্তু কেউ ভাঙেও না। তো দোস্ত, পরের বার যখন কোনো পড়ে যাওয়া মানুষ দেখবে বা কোনো উঠতে চাওয়া স্বপ্নের মজা উড়াবে, তখন এই গল্প মনে রেখো। মনে রেখো যে ইনসাফের মানে সবসময় শাস্তি নয়, আর ইনসানিয়াতের মানে সবসময় সাহায্য নয়। কখনো কখনো সবচেয়ে বড় ইনসাফ হয় সত্যের সামনে দাঁড়াতে দেওয়া, আর সবচেয়ে বড় ইনসানিয়াত হয় কাউকে নিজে হওয়ার সুযোগ দেওয়া। এটাই ছিল আজকের গল্প, একটা আয়না, একটা প্রশ্ন, আর একটা সত্য।